সুরমা লাগায় ঈদ 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 এসেছে চুরি বুকে মারলে বিষের চুরি। আমার বারান্দাতে টমেটোর গাছ হয়ে মাশাআল্লাহ দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, একটা টমেটো পেকেও গেছে। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে পবিত্র মাহে রমজানের সমাপ্তি জানিয়ে এবং সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। রমজান মাসের আজকের এই শেষ ভিডিও, খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি ধৈর্যতে রেখে আমার পাশে থাকুন, দেখতে থাকুন। আমার রান্নাঘরের সামনের বারান্দায় আমি এই টবগুলোতে মরিচের চারা করিয়েছিলাম। মরিচের চারার সাথে সাথে একটা টমেটোর চারাও হয়েছিল, হয়তো মরিচের বীজের সাথে টমেটোর বীজ মেশানো ছিল। তো তারপরে ওই চারাটা আর উঠানো হয়নি, টবের মধ্যেই রয়ে গিয়েছিল। তো মাঝে মধ্যে শিফা পানি দেয়, আমিও পানি দিই। গাছটার তেমন কোনো যত্ন করা হয় নাই। কয়েকদিন আগে শুধু আমি এই যে বাঁশের কঞ্চিগুলো পুঁতে দিয়েছিলাম গাছটার সাপোর্টার হিসাবে। সময়ের সাথে সাথে গাছটা বড় হলো, গাছে ফুল হলো। আজকে দেখুন দুইটা ফলও হয়েছে মাশাআল্লাহ। আসলে সবজির বাগানে যখন গাছ লাগাই তখন তো অনেক টমেটো হয়, বাট বারান্দার মধ্যে টমেটোর গাছে টমেটো গুলো দেখে আলাদা একটা ভালো লাগা কাজ করতেছে। আমার বারান্দার মধ্যেই টমেটো, এখানে ছোট আরো একটা টমেটো হয়েছে। তো আমি পানি দিয়ে গাছের পাতাগুলো প্লাস ফলগুলো আর কি একটু ভিজিয়ে দিলাম, সেই সাথে গাছের গুঁড়াটাও ভেজালাম। ওয়াইদা গিয়েছিল আমার সেজ বোনের বাসায়। তো আমার সেজ বোন কয়েকটা মুরগির বাচ্চা জানি না কোথা থেকে এনেছিলেন। তো এখন উনি ওগুলো পালতে পারবেন না, গত কয়েকদিন থেকে আমাকে বলতেছেন বাচ্চাগুলো আমি নিয়ে আসতে। তো আমি আসলে আর ঝামেলা বাড়াতে চাচ্ছিলাম না, তো আজকে জোর করে ওয়াহিদার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই যে দেখুন গরমের মধ্যে ব্যাগের ভেতরে একটা বাচ্চা মরে গেছে, কি সুন্দর বাচ্চাটা মরে গেল দেখুন। তো ব্যাগের ভেতরেই মনে হয় গরমের কারণে হবে, কারণ আজকে খুব বেশি গরম ছিল। তো গরমের কারণে এই ঘটনাটা ঘটেছে। আর বাকিগুলোর অবস্থা দেখুন, ব্যাগ থেকে বের করে দেখা যাচ্ছে ওদের অবস্থা খারাপ, কেউ কেউ মাথা ঘুরাচ্ছে। মানে আমার বোনের বাড়ি তো এখান থেকে মানে হেঁটে যেতে প্রায় 10-15 মিনিট সময় লাগে। তো ওয়াহিদা হেঁটে হেঁটে রোদের মধ্যে দিয়ে নিয়ে এসেছে ব্যাগের ভেতরে করে। তো আমি আসলে মুরগির বাচ্চা আনার জন্য পাঠাইনি, আমি পাঠিয়েছিলাম মাংস আনার জন্য। তো আমার বোন জোর করে বাচ্চাগুলো দিয়ে দিয়েছেন। আমার বড় মুরগগুলো জবাই করার পর থেকে এই মুরগ রাখার ঘরটা আপাতত খালি পড়ে আছে। তো এখন যেহেতু উনি বাচ্চাগুলো পাঠিয়ে দিয়েছেন, আর বাচ্চাগুলোকে তো রাতের বেলা রাখতে হবে বা দিনের বেলাও রাখতে হবে, তাই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বড় মুরগগুলো মরার পর থেকে আর ওই ঘরটা পরিষ্কার করা হয় নাই। দিনের বেলা আমারও আর এক্সট্রা কাজ করতে ভালো লাগে না, এমনিতে শিফাও রোজা রাখে। তো ওর জন্য আর ঘরটা পরিষ্কার করা হয় নাই, এভাবেই রয়ে গেছে। তো আজকে ভালো করে ঘরটা পরিষ্কার করে তারপরে মুরগির বাচ্চাগুলোকে রাখবো। আর ওগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। ওই বাচ্চাগুলো নাকি উনি ওনার ননাসের বাসা থেকে আনছেন। আর ওদের মা মারা গেছে, মারা যাওয়ার পরে বাচ্চাগুলো উনার ননাস উনাকে গিফট করেছিলেন। আর আমার বোন দেখো শেষমেশ আমাকে গিফট করে দিল। মানে গিফট না, শুধু শুধু আমার একটা ঝামেলা বাড়লো। আমি আসলে নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাইছিলাম না। তো যাই হোক, আমি ঘরটা পরিষ্কার করলাম। এখন গাছে কিছু বেগুন হয়েছে, বেশি না, শেষের দিকে আর কি। বেগুন গাছের যে অবস্থা দেখুন, ছোট ছোট বেগুনগুলো একটু লম্বা লম্বা হয়, বাট অনেকটা ছোট ছোট চিকন চিকন। তো বাদরে এসে সবগুলা বেগুন নিয়ে যায়। গত কয়েকদিন থেকে দিন দুপুরে বাদরের উৎপাত এত বেশি বেড়ে গেছে, গাছের মধ্যে দেখা যায় বেগুন রাখাই যায় না। আর ওই বাদরের উৎপাতের কারণে আমি এখন আর বেগুন বেশি একটা গাছে রাখি না। যখন দেখি একটু বড় বেগুন হয়েছে তখনই পেরে নেই, তা না হলে সকালে এসে দেখবো মানে সবকটা বেগুন হয়তো ওরা নিয়ে গেছে, এরকম আর কি অবস্থা। যেহেতু আমার ওই সবজি বাগানের উপরেই আর কি কিছুটা টিলার অংশ রয়েছে, বন জঙ্গল আছে, ওখান থেকেই বাদরগুলো নেমে আসে। আর ওই যে আমার বড় বেগুনের গাছগুলো, ওই গাছগুলো ভাবতেছি কেটে ফেলবো, কারণ এত সুন্দর সুন্দর গাছ হয়েছে কিন্তু বেগুনের মানে সিজন শেষের দিকে, তবে ওই গাছগুলোতে বেশি একটা বেগুন হয় নাই।
আমার বোনের বাসা থেকে আমি ওই বীজ আর কি কালেক্ট করে চারা করিয়েছিলাম। তো এই বছরটা নষ্ট হয়ে গেল। কারণ বাজার থেকে আমি প্রতি বছর চারা এনে লাগাই, খুব ভালো ফলন হয়। কিন্তু এই বছর বেগুনের ফলনটা একেবারেই ভালো হয় নাই। তো যাই হোক, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই, প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এদিকে যেহেতু এসেই পড়েছি, একটার পর একটা কাজ চোখে ভাসতেছে। তো ভাবলাম বেরিয়ে যখন গেছি তাহলে এদিকের কাজগুলো সেরে তারপরে গড়ে গিয়ে রান্নাবান্নার আয়োজন শুরু করব। এদিকের কাজটা সেরে যাই, গড়ে গিয়ে যদি একবার ঢুকে যাই তাহলে আর এদিকে আসা হবে না। তো এখানে দেখুন প্রতিদিন মানে আমার ওই সবজির গাছগুলোতে পানি দেওয়া হয়। তারপরেও বিকাল আসতে, আসতে দেখা যায় মাটিগুলো ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর ওই কারণে আসলে আমার বাড়ির মাটিগুলোতে কোনো কিছু হয় না। মাটিগুলোর ধরনটা এত শুষ্ক হয়েছে, উপর দিকে মনে হয় শক্ত হয়ে গেছে আর নিচের দিক থেকে আরকি সব পানি শোষণ করে নেয়। তো এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আসলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না। একটার পর একটা চেষ্টা করে যাওয়া হয় কিন্তু শেষমেশ কিছুই হয় না। তো আমারও হয়েছে সেই একই দশা। মানে সারা বছর শুধু বীজ লাগাই, পরিশ্রমও করি কিন্তু শেষমেশ দেখা যায় রেজাল্ট শূন্য। আপাতত বাইরের দিকের কাজ শেষ, চলে এসেছি রান্নাঘরে। আজকে শেষ ইফতার। এই বছরের রমজান মাসের আজকে লাস্ট ইফতার। তো ইফতারের টুকটাক অ্যারেঞ্জমেন্ট যেটা করি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ইফতারে কিছু তানপুনি পাতার পাকোড়া করব, যার কারণে এখানে 2 ধরনের ডাল ভিজিয়ে রাখলাম। এখানে মসুর ডাল আর মুগ ডাল। তো ফ্রিজে বাটা ডাল নেই, আর বাটা ডাল করেও আমি রাখি না, কারণ আমার ঘরে ইফতারের সময় এই ভাজাপোড়া জিনিসগুলো কম করা হয়। আর ওই যে সেদিন মুরগিটা আমি জবাই করেছিলাম আমার বাড়ির, তো ওই মুরগির আর কি কিছু চামড়া রয়েছে। চামড়াগুলো আমি এখন মশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলাম। আর মুরগিটা কাটার পরে মানে এত বড় বড় সাইজের আর কি এক একটা চর্বির পিস বের হয়েছে, দেখুন ভেতর থেকে। তো এই বড় বড় 2টা চর্বির পিস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই চর্বিগুলো তো আর এমনি এমনি খাওয়া যাবে না, যার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে যে একটা ফ্রাই প্যানে চর্বির পিসগুলো দিয়ে নিচের দিক দিয়ে আর কি জাল দিয়ে চর্বি থেকে তেলটা বের করে নিব। এত বড় বড় 2টা চর্বির পিস, মনে হচ্ছে 400 গ্রামের মতন হবে। তো দেখা যাক আমি এটার থেকে ঠিক কতটা তেল বের করতে পারি। তো ফাইনালি রেজাল্টটা দেখুন। চর্বির পিসগুলো অনেকটা ছোট হয়ে গেছে, এখনো তেল বের হবে, বাট আমি আর জাল দিব না। তেলটা এই যে একটা বাটির মধ্যে ঠান্ডা করার জন্য আর কি নিয়ে নিচ্ছি। দেখুন 2 পিস চর্বি থেকে অনেকটা তেল বেরিয়েছে। এখানে প্রায় 300 গ্রামের মতন মনে হয় হবে তেল বেরিয়েছে। তেলটা ঠান্ডা হোক, তারপরে আমি একটা বোতলে ভরে রেখে দিব। আর এদিকে আমি যে ডালটা ভেজেছিলাম, ডালটা ভেজানো হয়ে গেছে, তারপরে আমি মিক্সিতে দিয়ে আর কি পেস্ট করে নিয়েছি। তো আপাতত আমি এটা একটা বক্সে ভরে ফ্রিজে রাখবো, কারণ এই মুহূর্তে আমি পাকোড়াটা করব না। ইফতারের সব অ্যারেঞ্জমেন্ট শেষ করে একেবারে শেষের দিকে আমি পকোড়াগুলো করব, মানে ইফতারে যেন আর কি গরম গরম খাওয়া যায়। থানকুনির পাতা একটু তেতো ভাব থাকে, ওর জন্য গরম গরম খেলেই ভালো লাগবে। আর এদিকে আমি যে মুরগির চামড়াটা বসিয়েছিলাম, তো চামড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু মুগ ডাল দিয়ে দিচ্ছি, মানে ওই চামড়াটা দিয়ে আর কি মুগ ডালটা একটু পাতলা করে রান্না করব। তো যে কোনো মাংস দিয়ে মুগ ডালের রেসিপি আসলে অনেক টেস্টি হয়, যেটা আমি বাংলাদেশ থেকে শিখে এসেছিলাম। মুগ ডালের সাথে মাংসটা খুব ভালো মানায়। আপনারা যারা ট্রাই করেন নাই, ট্রাই করে দেখবেন, সত্যি ভালো লাগে। তো
তো এই যে আমি একটু পানি দিয়ে দিলাম, মুগ ডালগুলো সেদ্ধ হতে থাক, আপাতত আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে ওয়াহিদা কিছু তানকুনির পাতা আর কি অ্যারেঞ্জ করেছে। তো তানকুনির শেকড় সহ নিয়ে এসেছিল, এখন শেকড়গুলো থেকে পাতাগুলো আলাদা করতেছে। এই যে দেখুন, এই পাতাটার আসলে এত গুণ সেটা আমি বলে শেষ করতে পারবো না। আর আমার বাবার বাড়িতে তো দেখা যায় প্রতিদিন ইফতারে এই তানকুনি পাতার বড়াটা আর কি বা পাকোড়াটা করা হয়। তো আমি আসলে সবসময় তানকুনির পাতা পাই না, ওর জন্য আর করা হয় না। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর আমার ইফতারের রান্নাবান্নাও শেষ, এখন জাস্ট বড়াটা বাকি রয়েছে। তো আমি এখানে তানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট আর কি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে পাতাগুলোকে ভালো করে কষলে কষলে একটু নরম করে বাটিতে ঢেলে নিলাম। আর এখন দিয়ে দিব ডালের পেস্টটা। রমজানের শুরু থেকেই আমি আসলে তানকুনির পাতাটা খুঁজছিলাম, কিন্তু আমার বাড়িতে তানকুনির পাতা নেই। তো গতকালকেও আমাদের পাশের বাড়ির আর কি সবজির বাগান থেকে ওয়াহিদা ওনাদেরকে বলে তানকুনির পাতাগুলো নিয়ে এসেছে। তো ওর জন্য আজকে আর কি শেষ ইফতারে আমার স্পেশাল একেবারে প্রিয় যে বড়াটা সেটা করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর সামান্য একটু চাট মশলা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। সবটা একসাথে করে ভালো করে কষলে কষলে এই যে দেখুন আমি মিক্স করে নিচ্ছি। তো আরেকটু তানকুনি পাতা বেশি দিলেও টেস্ট বাড়ে, তবে আমার কাছে যেটুকু তানকুনির পাতা ছিল ওইটাই দিয়ে দিলাম। আর এখন এভাবে আর কি একটু কম তেলে আমি বড়াগুলো করে নিব। এটা চাইলে ডুবো তেলেও করা যায়, ডুবো তেলে করলে শেপটা ভালো আসে, প্লাস দেখতেও ভালো লাগে। তো আমি একটু কম তেলে করব, যার কারণে এরকম চ্যাপটা একটা ফ্রাই প্যান নিলাম যাতে সবকটা একসাথে করে নিতে পারি। এতে করে তেলও বাঁচবে, আর সেই সাথে ইফতারে আসলে বেশি তেলে ভাজা জিনিসগুলো খাওয়াটাও উচিত না। তো এরকম উল্টে পাল্টে বড়াগুলো আমি ভাজি করে নিয়েছিলাম। এই যে দেখুন বড়ার ফাইনাল লুকটা। তো এদিকে টাইমও খুব শর্ট হয়ে গিয়েছিল, তাড়াহুড়ো করে মানে ইফতারের যা যা কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট ছিল করে নিয়েছি। বাইরে টেবিলে বসে আজকে লাস্ট ইফতারটা করব। দেখতে দেখতে একটা একটা করে 30টা রোজা চলে গেল, আগামীকালকে ঈদ। একদিকে যেমন ঈদের জন্য আনন্দ হচ্ছে, একদিকে আবার রমজান মাসটাকে বিদায় দিতে গিয়ে খারাপও লাগতেছে, কারণ সামনের এই বছরে জানি না মানে সবকিছু এরকম ঠিকঠাক থাকবে কিনা, বা আদৌ আমি বেঁচে থাকবো কিনা, বা আমাদের মধ্যে কে থাকবে কে থাকবে না সেটাও বলা যাচ্ছে না। মানে ঘুরে ফিরে এই রমজান মাসটা আবারও আমাদের জীবনে আসবে কিনা বা আবারও পাবো কিনা সেটাই হচ্ছে মেন বিষয়। সেই জন্য রমজান মাসটাকে মানে বিদায় দিতে গিয়েও খারাপ লাগতেছে। তো যাই হোক, আজকে শেষ ইফতারে আর কি যা যা আয়োজন ছিল, মানে ফ্রিজ একেবারে ফাঁকা, ফ্রিজে যা যা ছিল বের করে রেডি করে নেওয়া হয়েছে। আর এই যে আরিয়ানের বাবার পছন্দের যেটা খিচুড়ি, ভাবছিলাম আজকে করব না, তারপরে ভাবলাম যে ইফতারে যদি ওনারা ওটা না পান তাহলে ওনাদের মন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখুন আজকে রবিবার 5টা 39 মিনিটে আজকের ইফতারটা ছিল। তো আজকের মতন মানে এই চারটাও দেখা শেষ, চারটাকেও বাই বাই জানিয়ে মানে ইফতারটা শুরু করে দিলাম। ইফতার করতে বসেও আজকে একটা অন্যরকম কষ্ট মনের মধ্যে কাজ করতেছে। একদিকে আনন্দ লাগতেছে, আবার অন্যদিকে খারাপও লাগতেছে যে আজকে শেষ ইফতার, মানে এটাই বারবার মনে হচ্ছে। গত 1 মাস যাবত মানে ওই একটা রুটিনে আর কি দিন যাপন করলাম। এখন আগামীকালকে থেকে আবার রুটিনটা চেঞ্জ হয়ে যাবে আরো 11 মাসের জন্য। তো যাই হোক, আজকে ভারত এবং বাংলাদেশের বাইরে অনেক কান্ট্রিতে ঈদ হয়ে গেছে, যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলাম। তারপরে আবারও ভিডিওর মাধ্যমে আবারও জানাচ্ছি হ্যাপি ঈদ মুবারক। আশা করি আপনাদের আজকের ঈদের দিনটা ভালো কেটেছে। আর সেই সাথে ভারত এবং বাংলাদেশ বা তার সাথে সাথে আরো যে দেশগুলোতে আগামী কালকে ঈদ পালন করা হবে তাদেরকে মানে তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। তো যাই হোক, এই বছরের মতো শেষবারের মতন ইফতার সেরে মাগরিবের নামাজ পড়ে একটু ওই যে আমার ঘরের উপরে যে ফাঁকা মাঠটা ওখানে এসেছি ঈদের চাঁদ দেখা যায় কিনা মানে সেটা দেখার জন্য।
আমাদের বাড়ি থেকে পশ্চিম সাইড আর কি ওটা, আর ওখানে আসলে পুরো আকাশটা একেবারে ফাঁকা ভাবেই দেখা যায়। তো ওই জন্য ওই জায়গাটায় এসে অনেক চেষ্টা করলাম কোথাও কি এদের চাঁদ দেখা যাচ্ছে। আমরা ছোটবেলা মানে ঠিক ওইভাবে ইফতারের পরে বাড়ি থেকে বেরিয়ে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আর কি চাঁদ দেখার চেষ্টা করতাম। আজকেও সেটাই করলাম, কিন্তু চাঁদ দেখতে পেলাম না। তো যাই হোক, গড়ে এলাম, গড়ে এসে এখানে দেখি আরেকটা কাজ চলতেছে। মানে আরিয়ানের বাবা বাজার থেকে যে একটা আতা ফল কিনে এনেছেন। তো এই ফলটা আমার কখনো খাওয়া হয় নাই, আজকে আমি ফার্স্ট টাইম টেস্ট করব। আরিয়ানের বাবা নাকি আগে অনেকবার খেয়েছেন, ওনার কাছে অনেক ভালো লাগে। ওয়াহিদাও বলতেছে অনেক মজা, বাট আমি কখনো ট্রাই করি নাই। জানি না করেছি কিনা, ছোটবেলা হয়তো করলেও করতে পারি, বাট আমার মনে নেই। কিন্তু আতা ফলের একটা গাছ আমার বাবার বাড়িতে ছিল আমি যখন ছোট ছিলাম, তবে কখনো খেয়েছি বলে আমার মানে ওইরকম মনে পড়তেছে না। তো ফলটা ভাঙ্গা হলো, এখন ভেতরের দিকে মনে হচ্ছে যে কাঁঠালের মতন আর কি ছোট ছোট পোয়া আছে, এই যে দেখুন। মজা আছে নি? दारुण। मैं এখন একটু টেস্ট করেঙ্গা। मैं उल्टा पल्टा हिंदी बोलेंगा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। মজা হো মজা হো। বের মজা নাই। আতর লাগায় সুরমা লাগায় আকাশে খুশির চাঁদ উঠেছে, ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে। হেন কিনা হদ্রাইনো মেহেন্দি লাগায় আরে ফুয়াইতে মেহেন্দি লাগাইনা বাবা বাবা দে গান গা গাছ না এগু ঈদর গান গাছাই গা 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 তোর দেখো মেহেন্দি ডিজাইন দিছে রে সুন্দর সাইয়া এগুলো আনো এটা কি এগুলা দেখো গাইলে সব বাবা এমনি দিলাই রে বাবা, আমার তো ধৈর্য নাই। বেটারে এমনি সিম্পল এর মধ্যে কিছু না তো বুঝছি আমি না তোর সুন্দর করে দিয়ে দিলে, আমি আমার নিজের মতন করে দিলাম, বুঝছো তো? ইলা কি ওলা হলুদ বাটা মেহেন্দি বাটা, গান গাও গান গাও। আমার মনটা করে চুরি বুকে মারলে বিষের চুরি, কুটারিয়া হইলে বন্ধতে নাই পারি বন্ধু, তরে তো বিমান তরে ছাড়া একলা জীবন কেমনে আমার মনটা করে চুরি বুকে মারলে বিষের চুরি। তো যাই হোক, সন্ধ্যার পরে এক একজন করে সবাই এসে লাইনে দাঁড়িয়েছে, এখন ওদেরকে মেহেন্দি পরিয়ে দিব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।